এসএসসি ম্যাথস এ টু জেডে সকলকে স্বাগত। আজকে সিজিএল 2023-এর 17/7/2023 তারিখে থার্ড শিফটের পরীক্ষার অঙ্কের যে প্রশ্নগুলি এসেছিল সেগুলির সমাধান আজকে আমরা করব। প্রথম প্রশ্নটা দেখো, বলেছে ইফ a into cot theta plus b into cosec theta is equal to p and b into cot theta plus a into cosec theta is equal to q, তাহলে p স্কয়ার মাইনাস q স্কয়ার কত হবে? তো p এর মান কত? a into cot theta plus b into cosec theta তার হোল স্কয়ার মাইনাস b into cot theta plus a into cosec theta তার হোল স্কয়ার। তাহলে এটাকে যদি a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলায় আনা যায় তাহলে হচ্ছে a স্কয়ার ইন্টু cot স্কয়ার থিটা প্লাস b স্কয়ার ইন্টু cosec স্কয়ার থিটা প্লাস 2 ইন্টু a ইন্টু b ইন্টু cot থিটা ইন্টু cosec থিটা মাইনাস b স্কয়ার ইন্টু cot স্কয়ার থিটা প্লাস a স্কয়ার ইন্টু cosec স্কয়ার থিটা প্লাস 2 ইন্টু a ইন্টু b ইন্টু cot থিটা ইন্টু cosec থিটা। তাহলে দেখো এখানে a স্কয়ার cot স্কয়ার থিটা আর এখানে b স্কয়ার cot স্কয়ার থিটা দুটোই আচ্ছা, তাহলে এই যদি ব্র্যাকেটগুলো উঠিয়ে দিই তাহলে এগুলো সব মাইনাসে হয়ে যাবে। যদি এটা ব্র্যাকেট উঠিয়ে দেওয়া হয় তাহলে এটাও মাইনাস হয়ে যাবে, এটাও এই, তাহলে তখন এই প্লাস আর এই মাইনাস এই দুটো কেটে যাবে। যদি আমি ব্র্যাকেটটা উঠিয়ে দিই তাহলে হবে মাইনাস, এটাও হবে মাইনাস আর এটাও হবে মাইনাস, তাহলে এই টার্মটা কেটে গেল। cos স্কয়ার থিটা যদি কমন নিই তাহলে পড়ে থাকবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর যদি cosec স্কয়ার থিটা কমন নিই, দেখো a স্কয়ার b স্কয়ার আছে, এখানে যদি cosec স্কয়ার কমন নিই মাইনাস cosec স্কয়ার তাহলে পাবো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি কমন নিই তাহলে cot স্কয়ার থিটা মাইনাস cosec স্কয়ার থিটা। আমরা কি জানি না cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই দুই সাইডে, এটা যদি মাইনাস 1 হয় তাহলে মাইনাস cosec স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু -1, অর্থাৎ মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ b স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে দেখো আমাদের অপশন 3 কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন? a প্লাস b প্লাস c কে যদি ভাঙি কি পাওয়া যাবে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, আর বাকিটা এটা মাইনাস, তো মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, তাহলে c b a এগুলো স্কয়ার গুলো কেটে যাবে, পড়ে থাকবে কি 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, অর্থাৎ অপশন 2 সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, একটা টেবিল দিয়েছে, বলেছে if at least 60% marks in mathematics are required to pursuing higher studies in mathematics, then how many students will eligible to pursue higher studies in mathematics? মানে হায়ার স্টাডিজ ম্যাথমেটিক্স হায়ার স্টাডিজ করতে গেলে 60% মার্কস ম্যাথমেটিক্সে মিনিমাম দরকার। তাহলে এখানে বলেছে টোটাল 100 স্টুডেন্ট এবং স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্সের মার্কস এবং প্রত্যেকটার আউট অফ 50, তাহলে 50-এর 60% কত? মানে প্রত্যেকটা সাবজেক্টের মার্কস হচ্ছে 50 করে, তাহলে 50-এর 60% দ্যাট ইজ 30 মার্কস। তার মানে 30 মার্কস আমাদের দরকার, অ্যাটলিস্ট 30 মার্কস দরকার। 30 বা 30-র উপরে কারা পেয়েছে ম্যাথমেটিক্সে? 33 জন। তাহলে এই পড়ার কতজন সুযোগ পাবেন, কতজন এলিজিবল? 33 জন। দেখো অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলছে আফটার অ্যালাউইং এ ডিসকাউন্ট অফ 15% দ্য ভ্যালু অফ ওয়াশিং মেশিন হচ্ছে এত। তাহলে এমআরপি আর সেলিং প্রাইস, জিনিসটার দাম কত ছিল? এমআরপি 100 টাকা, ডিসকাউন্ট দিল 15%, তাহলে সেলিং প্রাইস হলো 85 টাকা। এই 85 টাকা মানে কত? 29,750। এবার বলছে ইফ নো ডিসকাউন্ট ইজ অ্যালাউড, যদি কোনো ডিসকাউন্ট না দেওয়া হতো, অর্থাৎ এই দামেই বিক্রি করা হতো, তাহলে শপকিপারের 12% গেইন হতো। তাহলে এমআরপি যখন সেলিং প্রাইস, এমআরপিটাই যদি সেলিং প্রাইস হতো তাহলে তার 12% গেইন হতো, মানে 112 টাকা গেইন হতো। তাহলে কস্ট প্রাইস কত হতো? মানে যদি কস্ট প্রাইস 100 হতো তাহলে 112, তাহলে কস্ট প্রাইস কত? তাহলে 29,750, এটা কত? এটা মানে হচ্ছে আমার ডিসকাউন্টেড প্রাইস, অর্থাৎ 85/100। তাহলে এইটা দাঁড়ালো কি এমআরপি। এই এমআরপি যদি ডিসকাউন্ট না দিতাম তাহলে সেটা আমার সেলিং প্রাইস হতো, সেই সেলিং প্রাইসে কত? 12% গেইন হতো, অর্থাৎ তখন সেলিং প্রাইস কত হতো? 112, তাহলে তার কস্ট প্রাইস কত হতো? 100। আচ্ছা, এটা কাটলে হচ্ছে 20, 17। আচ্ছা, যদি ডিজিটাল সাম দিয়ে করি তাহলে হচ্ছে 9, 7 আর 2 এর 9, হ্যাঁ 9 কাটলো, 7 আর 2 9 কাটলো 5, 5 আর 2 10, অর্থাৎ উপরে থাকবে 1, আর 7 আর 1 8, 2 আর 1 3 4, 4 আর 8 32, 32 মানে 5, 5 এর সাথে 2 গুণ হবে, অর্থাৎ 2, ডিজিটাল সাম হবে 2। 2 কোথায় আসছে দেখো, 5 আর 3 8 আর 1 9, ডিজিটাল সাম 2, 5 আর 3 8 আর 1 9, এটা 9, 5 3 8 আর 1 9, 7, 3 আর 2 5, তাহলে ডিজিটাল সাম 2, অপশন 1 এর আসছে, অর্থাৎ অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে প্রতিমা দীক্ষা ক্যান কমপ্লিট এ টাইপিং ওয়ার্ক সেপারেটলি ইন 10 আওয়ার্স এন্ড 15 আওয়ার্স। প্রতিমা এন্ড দীক্ষা, প্রতিমা 10 ঘন্টায় একটা টাইপিং এর কাজ করে, দীক্ষা সেই কাজটা 15 ঘন্টায় করে। আফটার টাইপিং ফর 4 আওয়ার্স, তাহলে এদের টাইম কত, টাইমের হচ্ছে মানে যদি রেশিও 2:3, তাহলে ওয়ার্কের এফিসিয়েন্সি কত হবে 3:2, তাহলে টোটাল ওয়ার্ক কত 30, এফিসিয়েন্সি 3:2। বলছে আফটার টাইপিং 4 আওয়ার্স, 4 ঘন্টা কাজ করেছে, 4 আওয়ার্স অ্যালোন প্রতিমা লিভস দ্য ওয়ার্ক, তাহলে প্রতিমা 4 ঘন্টা কাজ করলে প্রতিমার এফিসিয়েন্সি কত 3, তাহলে 3 × 4 অর্থাৎ 12, তাহলে বাকি কাজ কত 18। তাহলে হাউ মেনি আওয়ার্স উইল দীক্ষা কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক, দীক্ষার এফিসিয়েন্সি কত 2, কাটাকুটি করলে 9, তাহলে 9 ঘন্টায় দীক্ষা বাকি কাজটা সম্পন্ন করবে। অপশন 3 ইজ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে হোয়াট ইজ দ্য ভলিউম অফ এ কিউব ইফ দ্য পেরিমিটার অফ ওয়ান ফেস অফ কিউব ইজ 40 সেন্টিমিটার। কোন একটা কিউবের একটা ফেস, অর্থাৎ সেটা মানে কি, একটা বর্গক্ষেত্রের কি পরিসীমা, অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমা কত হয় 4a, দ্যাট ইজ 40, এ কত 10, তাহলে কিউবের ভলিউম কত a কিউব, অর্থাৎ 10 এর কিউব, অর্থাৎ 1 2 3 দেখো সেন্টিমিটার কিউব। অপশন দেখো 1 সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে একটা টেবিল দিয়েছে, 5টা ডিফারেন্ট কোম্পানিজ আছে ডিউরিং দ্য 6 ডিফারেন্ট ইয়ার্স, 6টা ডিফারেন্ট ইয়ার্স, এবং এখানে বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্টুডেন্ট প্লেসড ইন অল কোম্পানিজ ইন 2014 2012। 2012 আর 2014 তে যে কোম্পানি যে প্লেসমেন্ট হয়েছে তার ডিফারেন্সটা কত, এটা 1000 এ আছে। দেখো কত হচ্ছে 12 আর 9 21, 21 10 31, 31 4 35, 45 45 আর 9 হচ্ছে 54, 8 আর 6 14, 14 4 18, 18 18 9 27, 27 আর 8 35, তাহলে 57.5। এখানে হচ্ছে 19 13 9 3 12 32 32 35 45 45 আর 18, 3 4 5 6 63, 7 11 19 19 আর 8 হচ্ছে 27, 19 আর 8 27, 0.7 5 65, এর থেকে 57.5 অর্থাৎ 0.2 15 থেকে 8 অর্থাৎ 8.2, তাহলে 1000 হিসাবে, তাহলে 1000, তাহলে 8 2 1 2 3 অর্থাৎ 8200। দেখো অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলছে one quality of rice 45 kg is mixed with another quality at a certain rate in the ratio of 3:2 if the mixture so formed is worth 50 টাকা পার কেজি। মানে 45 টাকা পার কেজি একটা রাইসের সাথে ফার্স্ট মানে একটা প্রথম কোয়ালিটি আর একটা ধরো এক্স ভ্যালু, দুটোকে মিশ্রণ করা হয়েছে, তাহলে সেই মিশ্রণের দাম দাঁড়িয়েছে 50 টাকা পার কেজি, এবং কত রেশিওতে মিশ্রণ করা হয়েছে না 3:2 এই রেশিওতে মিশ্রিত করা হয়েছে। তাহলে এই সেকেন্ড যে কোয়ালিটির রাইস তার পার কেজি দাম কত, তার পার কেজি দাম কত ধরেছি এক্স, তার মানে আমরা কি জানি এই এক্স থেকে 50 বিয়োগ হবে, এক্স মাইনাস 50 বাই এই 50 থেকে 45 বাদ দিলে 5 ইজ ইকুয়াল টু 3/2, অর্থাৎ দেখো 2x মাইনাস 100 ইজ ইকুয়াল টু 15, অর্থাৎ 2x ইজ ইকুয়াল টু 115, অর্থাৎ x ইজ ইকুয়াল টু কত 5 2 10 5 14 57.5, অর্থাৎ অপশন 2 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ এ সার্কেল হুইচ সার্কামস্ক্রাইব দ্য ট্রায়াঙ্গেল এবিসি হুজ সাইডস আর 16 30 34। একটা ত্রিভুজ আছে যার সাইড গুলো হচ্ছে 16 30 আর 34, একে এর চারপাশে মানে বিন্দুগুলোকে মানে ত্রিভুজের যে বিন্দুগুলো সেগুলোকে স্পর্শ করে একটি ত্রিভুজ তাকে চারদিক দিয়ে পরিবৃত্ত আর কি ঘিরে আছে, তাহলে এর রেডিয়াস কত। তো দেখো 16 30 34 এটাকে যদি কাটি, 8 2 16 15 17, এটা দেখো একটা ট্রিপলেট, 8 15 17 একটা ট্রিপলেট, 8 এর স্কোয়ার হচ্ছে 64, 15 এর স্কোয়ার 225, 17 স্কোয়ার 289, দেখো এই দুটো যোগ করলে এটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ অতএব বলতে পারি এই 8 15 17 অর্থাৎ 8 মানে কত, এটা 16 ধরো, আর 15টা 30, এটা হচ্ছে 34, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের যখন কোনো পরিবৃত্ত অঙ্কন করা হয় তাহলে সেই পরিবৃত্তটা কি জানি না, এই যে অতিভুজ, সেই অতিভুজটা হচ্ছে ওই ত্রিভুজটির ওই পরিবৃত্তটির ব্যাস, ঠিক আছে, অর্থাৎ ডায়ামিটার। ডায়ামিটার হচ্ছে কোনটা, এই বৃত্তটির যেটা অতিভুজ হাইপোটেনিয়াসটা কিন্তু হচ্ছে এটা, তাহলে হাইপোটেনিয়াসের অর্ধেক সেটা হবে কি বেস, বেস কত হবে হাইপোটেনিয়াসের অর্ধেক অর্থাৎ 34/2 অর্থাৎ 17, তাহলে 17 ইউনিটস হচ্ছে এই বৃত্তটার রেডিয়াস হবে। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে হাউ মেনি অফ দ্য ফলোইং নাম্বারস আর ডিভিজিবল বাই 132। তো 132 দিয়ে ভাগ করা যাবে, তো যদি 4 দিয়ে ভাগ করি, 4 কে 3 4 12 33 3 11, অতএব এই সংখ্যাগুলো যেগুলো আছে সেই সংখ্যাগুলো প্রত্যেকে 4 3 এবং 11 দিয়ে অবশ্যই ভাগ যাবে। তো প্রথম সংখ্যাটা দেখো যদি 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, 60 4 দিয়ে ভাগ যায়, 54 4 দিয়ে ভাগ যায় না, তাহলে এই সংখ্যাটা তো হবেই না। 24 যায়, 4 তেরং 52 যাবে, 26 4 দিয়ে ভাগ যায় না, 80 যাবে, 45 ভাগ যায় না 4 দিয়ে, 70 4 দিয়ে কিন্তু ভাগ করা যায় না। এবার দেখবো সংখ্যাগুলো 3 দিয়ে ভাগ করা যায় কিনা, 6 6
12, 3 দিয়ে ভাগ করা যায় 9, আর এদিকে 6 অর্থাৎ 15 ভাগ করা যাবে, 4 5 9, 3 12 যাবে, 8 আর 10 18 ভাগ করা যাবে, 3 এই চারটে সংখ্যায় 10 দিয়ে ভাগ করা যাবে, সরি 3 দিয়ে ভাগ করা যাবে। এবার দেখবো 11 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। দেখো 6 6 কেটে দিলে 0, 4 আর 9 13, 13 থেকে 2 বাদ দিলে 11 যাবে, 4 আর 5 6, 4 আর 2 6 সেটাও যাবে, 8 আর 1 9, 9 আর 0 9, অর্থাৎ এই চারটে সংখ্যাই হচ্ছে 4 3 এবং 11 দিয়ে যাবে, অর্থাৎ অপশন দেখো 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলছে ইন এ কনস্টিটিউশনসি 90% অফ দ্য টোটাল নাম্বার অফ পিপল অন দ্য ইলেকট্রাল রোল আর কাস্ট দেয়ার ভোটস ডিউরিং অ্যান ইলেকশন। তো ধরো টোটাল সংখ্যা হচ্ছে 100, যেটা হচ্ছে ভোটার ইলেকট্রাল রোলে আছে, ইলেকট্রাল রোল সেখানে এতজন লোক আছে, তার 90% লোক ভোট কাস্ট করেছে, এটা কাস্টেড ভোট নট কাস্টেড। কত পার্সেন্ট করলো? 90%, 10% নট কাস্টেড। এবার বলেছে 15% অফ দ্য ভোট কাস্টেড ওয়ার ভ্যালিড ডিক্লেয়ার ইনভ্যালিড। তাহলে এই ভোটের 15% ভোট কি হচ্ছে? ইনভ্যালিড। তাহলে 85% ভোট ভ্যালিড, এটা ভ্যালিড, এটা হচ্ছে ইনভ্যালিড। এবার বলেছে জিতা সিকিউর 60% অফ দ্য ভ্যালিড ভোটস। তাহলে এই যে ভ্যালিড ভোট তার 60% কে পেয়েছে? না জিতা পেয়েছে। এবার বলছে ইফ জিতা সিকিউরস 9180 ভ্যালিড ভোটস দেন হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ পিপল ইন ইলেকট্রাল রোল, অর্থাৎ এখানে 100 জনটা কত। তাহলে এই 60% মানে কত? 91800, তাহলে 91800 এটা হচ্ছে 60%, মানে 60% মানে কত? 3 এর 5, তার মানে এই 3 মানে কত? এইটা, তাহলে 5 মানে কত? তাহলে এই 5 মানে হচ্ছে ভ্যালিড ভোটটা। তাহলে এই ভ্যালিড ভোটটা আবার হচ্ছে 85%, এটা যদি 100% ধরা হয় তাহলে 85% হচ্ছে ভ্যালিড ভোট। তাহলে ভ্যালিড ভোট যদি 85% হয় তাহলে কাস্টেড ভোট কত? তাহলে 85 মানে কত? 17/20, তাহলে এটা হচ্ছে 17। ভ্যালিড ভোট কত? কাস্টেড ভোট কত? 20। এবার কাস্টেড ভোট হচ্ছে 90%, তাহলে টোটাল ইলেকট্রাল হলে 100%, তাহলে মানে 90% মানে 9/10, তাহলে 9 হচ্ছে এই টোটাল কাস্টেড ভোট। তাহলে টোটাল ভোট, টোটাল ইলেকট্রাল হলে ভোটার সংখ্যা কত? এটা দেখো 9 দিয়ে যদি কাটি 10200, 3 দিয়ে যদি কাটা হয়, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 তিরিকে 9 4 0, 17 দিয়ে কাটলে 200, অর্থাৎ 5 দুগুণে 10, 2 এ 2, তাহলে হচ্ছে 1 2 3 4, 1 2 3 4 আর 5 2 10 এর একটা, অর্থাৎ 2 লাখ। দেখো অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে 12 জন মেন এন্ড 16 জন বয়েজ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 5 days, যেখানে while 13 জন মেন আর 24 জন বয়েজ ক্যান ডু ইট ইন 4 days। তাহলে 5 দিনে 12 জন মেন আর 16 জন বয়েজ একটা কাজ করে, সেই কাজটাই 4 দিনে 13 জন মেন আর 24 জন বয়েজ করতে পারে। তাহলে দেখো 5 12 60 মেন, 5 16 80 বয়েজ, 4 13 52, 4 24 96, 52 এদিকে 5 12 60 অর্থাৎ 8 আর এটা নিয়ে গেলে 16 বয়েজ। তাহলে ম্যান আর বয়েজ এদের এফিসিয়েন্সি কত হচ্ছে? 2/1। তাহলে টোটাল ওয়ার্ক কত? তাহলে টোটাল ওয়ার্ক ছিল 5 × 12 × 2 প্লাস 16 × 1, তার মানে 12 দুগুণে 24, 24 আর 16 40, অর্থাৎ 45 200, এটা কি টোটাল ওয়ার্ক। এবার বলেছি ইন হাউ মেনি ডেজ 29 জন মেন আর 22 জন বয়েজ। তাহলে 29 জন মেনের এফিসিয়েন্সি 2, 22 জন বয়েজ, 22 × 1, 29 দুগুণে হচ্ছে 58 প্লাস 22 0 7 8, অর্থাৎ 80 দিয়ে ডিভাইড, অর্থাৎ 8 দিয়ে 4 দিয়ে কাটলে হচ্ছে 5 2, তাহলে দেখো 2.5 ডেজে কিন্তু তারা কাজটা সম্পন্ন করতে পারবে, অর্থাৎ অপশন 1 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে একটা ব্যাগে 550 টাকা আছে ইন ফর্ম অফ 50 পয়সা 25 পয়সা 20 পয়সা, এবং সেই পয়সাগুলোর সংখ্যার যে রেশিও সেটা হচ্ছে 2:3:5। তো 50 পয়সা 25 পয়সা আর 20 পয়সা, তাহলে এদের যদি ভ্যালু হিসাবে এদের রেশিও করা হয়, মানে এটাকে যদি টাকায় কনভার্ট করা হয়, তাহলে 50 পয়সা মানে কত টাকা? 1/2 টাকা, ইস টু 1/4 টাকা, 20 পয়সা মানে 1/5। তাহলে এর ভ্যালুর রেশিও কত হবে? তাহলে ভ্যালুর রেশিও দেখো 4 5 20, 20 এর রেশিও 20, তাহলে প্রত্যেকটাকে 20 দিয়ে গুণ করব, তাহলে প্রত্যেকটাকে 20 দিয়ে গুণ, তাহলে এখানে আসছে 10, এটা আসছে 5, এটা আসছে 4, এটা হচ্ছে ভ্যালুর রেশিও। এবার নাম্বার অফ কয়েন্স, নাম্বার অফ কয়েন তার রেশিও হচ্ছে 2:3:5, তাহলে তাদের টোটাল ভ্যালু কত হলো? 20 15 20, ঠিক। তাহলে 20 15 20 এটা যোগ করলে কত হচ্ছে? এদের যোগ করলে 55, দ্যাট ইজ 55 ইউনিট। 20 15 প্লাস 20, 55 ইউনিট। এই 55 ইউনিট মানেই হচ্ছে 550 টাকা।
তাহলে 1 ইউনিট মানে কত 10 টাকা। এবার অ্যাকচুয়ালি বলেছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যামাউন্টস দ্যাট আর কন্ট্রিবিউটেড বাই 50 পয়সা এবং 25 পয়সা। দেখো টোটাল ভ্যালু মানে যদি ইকুয়েশন নাও করি, যে টোটাল ভ্যালুটা হচ্ছে 50 পয়সা দ্বারা সেটা সমান হচ্ছে 20 ইউনিট, আর 20 পয়সা দ্বারা যে ভ্যালুটা কন্ট্রিবিউট করা হয়েছে সেটা হচ্ছে 20 ইউনিট। তাহলে দুটো ডিফারেন্স কত 0, তাই জিরোর সঙ্গে যাই ভ্যালু গুণ করবো আমরা 0 হবে 0 টাকা, তাহলে তাদের কন্ট্রিবিউশনের যে ডিফারেন্স সেটা হবে 0 টাকা। অথবা আমরা এটাও করতে পারতাম 20 ইন্টু 10 অর্থাৎ এই 50 পয়সা দিয়ে 200 টাকা হচ্ছে, এটাও আবার 20 ইন্টু 10 অর্থাৎ 200 টাকা, দুটোর বিয়োগফল হচ্ছে 0। ঠিক। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স অফ টু সার্কেল হ্যাভিং রেডিয়াস হচ্ছে 16 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, আর যাদের রেডিয়াস 16 আর তাদের ডিস্টেন্স হচ্ছে 26 সেন্টিমিটার। অর্থাৎ একটা 16 সেন্টিমিটারের সার্কেল আছে রেডিয়াস বিশিষ্ট, আর একটা 8 সেন্টিমিটার, তাদের কেন্দ্রের মধ্যে দূরত্ব হচ্ছে 26 সেন্টিমিটার 26, এই দুটোর যোগফল হচ্ছে 26 সেন্টিমিটার। এই রেডিয়াস কত 16, এটা রেডিয়াস 8। এবার বলছে দ্য লেন্থ অফ দ্য ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। তো যে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট অর্থাৎ ধর এটা যদি P1 এখানে যদি P2 হয়, তাহলে এই ডাইরেক্ট কমন ট্যানজেন্টের আমাদের দৈর্ঘ্য কত হবে, লেন্থ কত হবে। তো এক্ষেত্রে হচ্ছে এই ডাইরেক্ট কমন ট্যানজেন্ট আর এই বেসটা ধরো এটা হচ্ছে R1, এটা হচ্ছে ধরো R2, আর এই ডিসটেন্স হচ্ছে D। তাহলে এর ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়ালি D স্কোয়ার মাইনাস তোমার যেটা বড় ধরো R1 মাইনাস R2 তার স্কোয়ার তার রুট, অর্থাৎ D কত, D হচ্ছে আমাদের 26 স্কোয়ার মাইনাস 16 মাইনাস 8 তার স্কোয়ার তার রুট, অর্থাৎ 26 হচ্ছে 676 মাইনাস 64 তার রুট। এখানে হচ্ছে 2, 7 থেকে 6 বাদ দিলে 1, 6, 612, 612কে যদি 12 4 দিয়ে যাবে, 4 একে 4, 2, 5, 3, অর্থাৎ 2√153 সেন্টিমিটার হচ্ছে সঠিক উত্তর। দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ এ সেক্টর অফ এ সার্কেল উইথ রেডিয়াস হচ্ছে 5 সেন্টিমিটার এন্ড অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে একটা গোটা ত্রিভুজ তার ক্ষেত্রফল কত, মানে তার এরিয়া কত না পাই আর স্কোয়ার অর্থাৎ 5 ইন্টু 5। এবার এইটা টোটাল বৃত্তটা তার 60 ডিগ্রি এইটুকুর আমাদের এরিয়া জিজ্ঞাসা করেছে, তাহলে 60 ডিগ্রি মানে এটা তো টোটাল বৃত্ত কত 360, তাহলে 60 ডিগ্রি বাই 360 ডিগ্রি, 60 দিয়ে কাটলে হচ্ছে 6, 11, 3, তার মানে হচ্ছে 25, 275 বাই 21, 21, 65, 3 দিয়ে দিলে হচ্ছে 63, 2, 0, 0। ঠিক। তাহলে এখানে দেখো আমাদের নিয়ার অ্যাবাউট এখানে বলেছে রাউন্ড অফ টু 1 ডেসিমাল, এখানে অলরেডি একটা 0 বসবে, আর এখানে 209 দিয়ে যাবে 9, 18, তাহলে 1 ডেসিমাল করলে 13.1, অর্থাৎ দেখো অপশন সি হচ্ছে 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, এটা সরল দিয়েছে। আচ্ছা 25, 8 আর 25, 2, 25, 8 এ 200 আর 25, 2 হচ্ছে 50, তার হচ্ছে মাইনাস 250। দেখো অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। দ্য প্রোডাক্ট অফ 277 আর 323, আচ্ছা 277 ইন্টু 323 এদের প্রোডাক্ট করবো যদি ডিজিটাল সাম ব্যবহার করি, তাহলে হচ্ছে 7 আর 2 9, এর ডিজিটাল সাম হচ্ছে 7, 3 আর 3 6 আর 2 8, 7 8 56, 56 মানে 5 আর 6 11, অর্থাৎ এদের ডিজিটাল সাম হবে হচ্ছে 2। দেখো 9, 8 আর 1 9, 7 আর 4 11, ডিজিটাল সাম 2, 8 আর 1 9, 7 আর 4 11, 11 আর 8 19, 19 মানে 9 আর 1 10 মানে ডিজিটাল সাম 1, 9 7 আর 1 9 অর্থাৎ ডিজিটাল সাম 3, 9 9 8 1 ডিজিটাল সাম 3। তাহলে একটাই অপশনের ডিজিটাল সাম 2 আছে, অর্থাৎ অপশন 1 ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রবলেমটা দেখো, বলেছে ইফ cos x is equal to -1/2, cos x এর মান -1/2। আচ্ছা cos এর মান কখন -1/2, এটা মাইনাসটা যদি না ধরি, cos এর মান কখন হাফ হয়, cos থিটার মান কখন হাফ হবে না cos আমাদের 60 ডিগ্রির মান হচ্ছে হাফ হবে, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হতে হবে। তাহলে এই cos আমাদের যে কোয়াড্রেন্ট সেখানে ফার্স্ট কোয়াড্রেন্টটা সমস্তগুলো পজিটিভ, পরের কোয়াড্রেন্টে সাইন আর তার উল্টো কোসেক, এখানে ট্যান আর কট, আর এখানে cos। এবার বলছে x লাইস ইন দ্য থার্ড কোয়াড্রেন্ট, x কিন্তু এই কোয়াড্রেন্টে অর্থাৎ এইখানে লাই করছে, এখানে লাই করছে মানে 90 ডিগ্রি 180 ডিগ্রি প্লাস, তার মানে 180 ডিগ্রি প্লাস সামথিং, সেখানে কিন্তু লাই করছে এক্সটা, মানে x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি প্লাস থিটা বলো যাই হোক যেটা ধরে নেবো আলফা সেটা। তাহলে এখানে অ্যাকচুয়ালি cos 180 ডিগ্রি প্লাস আলফা, দেখো cos 180 ডিগ্রি প্লাস আলফার মান কত হবে মাইনাস cos আলফা, তাহলে মাইনাস cos আলফা, তার মানে মাইনাস এত, তাহলে মাইনাস cos 60 ডিগ্রি, তাহলে cos x ইজ ইকুয়াল টু মাইনাস cos 60 ডিগ্রি হচ্ছে।
মানে এটা অ্যাকচুয়ালি কোথায় লাই করছে, এই যেহেতু থার্ড কোয়াড্রেন্টে লাই করছে, তাহলে এটার মান হবে 60 ডিগ্রি, তাই না? এখানে 60 ডিগ্রির মান হাফ হয় cos 60 ডিগ্রি, অর্থাৎ 180 প্লাস সামথিং দেন আলফা, তাহলে cos 180 ডিগ্রি আলফা কত হবে মাইনাস cos আলফা, তাহলে cos আলফার মান কত, হাফ, মানে কখন হাফ হয় মানে 60 ডিগ্রি হলে, তাহলে এটার মান কত হবে 60 ডিগ্রি, অর্থাৎ x এর মান কত হবে 60 ডিগ্রি। তাহলে বলেছে tan 60 এর মান কত, অর্থাৎ tan x, অর্থাৎ tan 60 এর মান কত √3, অর্থাৎ অপশন 1 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে পারসন took a loan at 5% per annum simple interest during the first 5 years and with an increase of 0.5% simple interest every year from the second year and onwards. After 4 years, he paid 4,600 টাকা as a total interest to settle the loan completely. তা প্রথম বছর সে 5% ইন্টারেস্ট দিয়েছে, তারপরে 0.5 করে বাড়ছে প্রতি বছর, তাহলে পরের বছর 5.5 ইন্টারেস্ট দেবে, তারপরের বছর 6%, তারপরের বছর 6.5 ইন্টারেস্ট দেবে। তাহলে এগুলোকে যোগ করলে হচ্ছে, দেখো হচ্ছে 12 আর 10 22 আর 23, অর্থাৎ 23% কিন্তু সে কি দেবে ইন্টারেস্ট দেবে। তাহলে 23% মানে হচ্ছে 4600, তাহলে 1% সমান কত 200। তাহলে বলেছে হাউ মাচ দ্য লোন, মানে কত টাকা লোন নিয়েছিল, তাহলে 100% লোন নিয়েছিল, তাহলে 100% মানে 200 ইন্টু 00, অর্থাৎ 20,000 টাকা লোন নিয়েছে, অর্থাৎ অপশন এ 1 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে ইউজিং cos a প্লাস বি ইজ ইকুয়াল টু এটা cos এর a প্লাস বি ফর্মুলা, তাহলে cos 75 এর মান কত, 75 কে আমরা এইভাবে ভাঙতে পারি 45 প্লাস 30, তাহলে এখানে এর জায়গায় কি বসাবো 45, বি এর জায়গায় 30, তাহলে cos 45 cos 45 এর মান কত হবে, cos 45 হচ্ছে 1/√2, cos b অর্থাৎ cos 30 ডিগ্রি তার মান কত √3/2 মাইনাস sin 45 1/√2, আচ্ছা sin 30 অর্থাৎ 1/2, তাহলে আসলে হচ্ছে √3/2√2 মাইনাস 1/2√2, তাহলে √3 মাইনাস 1/2√2, দেখো এইভাবে কোনো অপশন নেই, 4 আছে লাস্টে, অর্থাৎ নিচে √2 দিয়ে যদি গুণ করি √3 মাইনাস 1/4, √2 দিয়ে গুণ করলে তাহলে √6 মাইনাস √2/4, দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে একজন কনস্টেবল রাম ইজ 225 মিটার বিহাইন্ড এ থিফ অফ সোমেশ। আচ্ছা, রাম একজন কনস্টেবল আর সোমেশ হচ্ছে একটা চোর, তাহলে এই রাম সোমেশের থেকে 225 মিটার পিছনে আছে। রাম রানস 50 মিটার অ্যান্ড সোমেশ রান 30 মিটার ইন মিনিট, এ 50 মিটার দৌড়ায় পার মিনিটে আর সোমেশ দৌড়ায় হচ্ছে 30 মিটার পার মিনিটে, তাহলে at what time will the constable Ram catch the thief Somesh, তাহলে কত সময় তারা ধরবে এই রাম ওই চোরটাকে ধরতে পারবে। তাহলে এদের রিলেটিভ স্পিড কত 50 মাইনাস 30, দ্যাট ইজ 20 মিটার পার মিনিট, তাহলে 225 মিনিট ধরতে গেলে কত লাগবে, তাহলে 225 মিনিট টোটাল ভাগ করলে হচ্ছে দেখো 20 ইন্টু 11 অর্থাৎ 220, তার মানে বলা যাচ্ছে এটা 11 মিনিট সময় লাগবে, আর বাকি থাকবে কত 5 ইউনিট, 5/20 অর্থাৎ 1/4 মিনিট, 1/4 মিনিটকে যদি 60 দিয়ে গুণ করি 4×15 60 অর্থাৎ 15 সেকেন্ড, তাহলে 11 মিনিট 15 সেকেন্ড, দেখো অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলছে একটা টেবিল 3000 টাকায় কেনা হয়েছে এবং 3200 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে তার গেইন অর লস ইন টার্মস অফ মানি, তাহলে 200 টাকা 3200 টাকায় কেনা, বিক্রি 3000 টাকায় কেনা, 200 টাকা কি হচ্ছে লাভ গেইন, দেখো অপশন 1 সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে সার্থক এন্ড মোহন হ্যাভ been assigned a work to design a room for a ceremony. Sarthak can design in the entire room in 12 days while Mohan can design in 15 days. সার্থক 12 দিনে একটা ডিজাইন করতে পারে ঘরটা, আর মোহন 15 দিনে করতে পারে। In how many days they will work to complete it if they work together, একসাথে কাজ করলে কতদিনে কমপ্লিট করবে, তাহলে 12 15 এদের কাটাকুটি করলে হচ্ছে 3 দিয়ে হচ্ছে 4 5, তাহলে এদের ওয়ার্কের এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি 5 4 হবে, তাহলে টোটাল ওয়ার্ক কত 60, 4 15 60, দ্যাট ইজ হচ্ছে টোটাল ওয়ার্ক, ঠিক। তাহলে একসাথে কাজ করছে তাদের এফিসিয়েন্সি কত 9, তাহলে 60/9, 6 9 54, আবার 6 আবার 0 আবার 6, তাহলে 6 6 6 করতে চলতে থাকবে রাউন্ড আপ টু 2 ডেসিমাল প্লেস মানে 6.67, দেখো অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলছে একজন ম্যান ওয়াকিং এট a speed of 40 km/h, after every kilometer he takes rest for 7 minutes. How much time will he take to cover a distance of 7 km? তাহলে অলরেডি 14 কিলোমিটার হচ্ছে তার পার আওয়ার হচ্ছে স্পিড, তাহলে 7 কিলোমিটার যদি কোনো রেস্ট না নিয়ে যেত তাহলে তার কত সময় লাগতো না 7/14 অর্থাৎ হাফ আওয়ার, ঠিক। কিন্তু প্রতি আওয়ার 1 ঘন্টা প্রতি কিলোমিটার পর পর সে 7 মিনিট করে রেস্ট নিচ্ছে, তাহলে 7 কিলোমিটার সে যাবে, তাহলে এটাকে যদি ডিভাইড করা হয় তাহলে 1 2 3 4 1 2 3, তাহলে কবার রেস্ট নেবে 1 ঘন্টা পর 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, শেষে গিয়ে তাহলে রেস্ট নেবে না, তাহলে 6 টাইমস রেস্ট নিচ্ছে, তাহলে 7 × 6 দ্যাট ইজ 42 মিনিট, আর আগে ছিল 30 মিনিট, তাহলে কত হলো 72 মিনিট, 72 মিনিট মানে 1 ঘন্টা 12 মিনিট, 1 আওয়ার 12 মিনিট, আচ্ছা 12 এখানে সবকটা আওয়ার আছে, 12 মিনিট মানে 12/60 অর্থাৎ 1/5 অর্থাৎ 1 পূর্ণ 1/5 আওয়ার।
অর্থাৎ অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে x + 1/x = -6, তাহলে এই x⁵ + 1/x⁵ এর মান কত? এটার মানে কি জানি না, x³ + 1/x³ ইনটু x² + 1/x², এটা থেকে যদি x + 1/x বিয়োগ দিই তাহলে আমরা এই টার্মটা পাবো। তো x² + 1/x² এর মান কত, মানে -√6 এর হোল স্কয়ার -2 অর্থাৎ 36 - 2 অর্থাৎ 34। x³ + 1/x³ এর মান কত হবে, -6 এর কিউব -3 ইনটু -6 অর্থাৎ -216 + 18 অর্থাৎ -198। তাহলে এখানে আসছে -198 ইনটু 34, তার সাথে -6। তার মানে দেখো 4 8 32 অর্থাৎ মাইনাস কোন একটা সংখ্যা ইউনিট ডিজিটে 2 হবে, আর এখানে 6 আর 6 যোগ করে 2 6 মানে +6। তাহলে এটা যেহেতু বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে বিয়োগ করব, বিয়োগ করলে হচ্ছে 6 6 12 অর্থাৎ ইউনিট ডিজিট কিন্তু আমাদের 6 হবে। এখানে ইউনিট ডিজিট এই দুটো অপশনে 8 আছে 2 আছে, অর্থাৎ এগুলো আমাদের হবে না, হয় প্রথমটা নাহলে দ্বিতীয়টা। এবার দেখো যদি এটাকে ডিজিটাল সাম ব্যবহার করি তাহলে হচ্ছে 8 9 8 আর 9 অর্থাৎ এর ডিজিটাল সাম 9 এই সংখ্যাটা। তাহলে 9 এর সাথে কোনো কিছু গুণ করলে সেটা ডিজিটাল সাম 9 আসবে, কিন্তু এই সংখ্যাটার আগে থাকবে মাইনাস যেহেতু বড় সংখ্যা, আর এটা হচ্ছে +6। তাহলে 9 যদি আমরা মাইনাসটা কনসিডার না করি তাহলে 9 আর এখানে অ্যাকচুয়ালি এখানে 6, তাহলে অ্যাকচুয়ালি আসছে আমাদের -3, মানে এর যে ডিজিটাল সাম হবে সেটা হবে কিন্তু 3। দেখো যেহেতু মাইনাসে অলরেডি সংখ্যাটা বড় তাই এটা। তাহলে আমাদের এখানে দেখো 7 7 7 3 7 21 আর 6 27, 27 মানে 7 আর 2 9, আর 7 আর 2 9, 6 6 12 অর্থাৎ 3। তাহলে এই সংখ্যাটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন 2 হবে কিন্তু আমাদের সঠিক উত্তর।